সাহসে খুনে করেছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। ভালো এবং খারাপ দুটো আপেক্ষিক শব্দ। কারো কাছে যা ভালো সে একই জিনিস অন্যের কাছে খারাপ হতে পারে। ভালো আর খারাপের এই লড়াই তো সৃষ্টির শুরু থেকেই হয়ে আসছে। আমাদের এই জগৎ বড়ই রহস্যময়। এই জগতের সব রহস্য জানা সৃষ্টির এত হাজার বছর পরেও মানুষের পক্ষে সম্ভব হয়নি। আমরা আমাদের চোখের সামনে যে পৃথিবীকে দেখি, সেই পৃথিবী যখন আমাদের কাছে অচেনা অজানা, তখন সেই পৃথিবী সম্পর্কে আর কতটুকু জানি যে পৃথিবী আমরা চোখে দেখি না? মানুষের দৃষ্টিসীমার বাইরে যে পৃথিবী আছে, সেখানে কারা বসবাস করে? আদৌ কি এমন কোনো পৃথিবী আছে? হয়তো আছে, হয়তো নেই। কিন্তু যদি থাকে, তবে সেই পৃথিবীতেও নিত্য চলে ভালো আর খারাপের লড়াই। রহস্যময় সেই পৃথিবীতে মানুষের পক্ষে প্রবেশ করা সম্ভব না। সেখানে প্রবেশ করতে পারে মানুষের আত্মা। কিন্তু এই জগৎ থেকে সেই রহস্যময় জগতে যাওয়ার যে প্রবেশদ্বার, সেখানে আসলে কি ঘটে সে রহস্য কারও জানা নেই। কিন্তু মানুষের কল্পনা আর জানা অজানা মানে কোথায়? আজকের ঘটনা সেরকম রহস্যময় ভয়ঙ্কর জগতে প্রবেশের লড়াই নিয়ে, এক অশুদ্ধ আর শুদ্ধ আত্মার লড়াই নিয়ে। পৌঁছে গেছি। জি। জি জি করছেন কেন? নামবেন নাকি আবার স্টেশনে যাবেন? না, নামছি। আরে আরে, উপরে কোথায় যাচ্ছেন? না মানে আরে বাসা এটা। এখন দয়া করে 2 সেকেন্ড দাঁড়ান, লকটা খুলি। জি। যত সব এসে পড়েছে আমার মাথার উপর। আসেন ভেতরে এসে আমাকে উদ্ধার করেন। ইয়ে মানে মানে আমি একা থাকি তো এখানে, আর বাবা তো আমাকে একেবারে বিনা নোটিশে ডেকে পাঠিয়েছিল, তাই ঘরটার ওভাবে গোছানো হয়নি। না না, ঠিক আছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিচ্ছি মানে? দেখেন, আমার গোছগাছ ঘর একদম পছন্দ না। আমি চাই আমার বাসা এলোমেলো থাকবে একদম। সো এসব গোছগাছের নাটক করার কোনো প্রয়োজন নেই। ওই যে ওদিককার রুমটায়, ওখানে আপনি থাকবেন। নিজের রুম গোছগাছ বা যা ইচ্ছা করবেন, অন্য কোথাও কোনো কিছু করতে হবে না, ধরতে হবে না। না মানে আমি বলছিলাম কি, ঘর বাড়ি গোছগাছ থাকলে মনও ভালো থাকে, কাজেও মন বসে। আমাকে কি আপনি শেখাচ্ছেন? আমার মন কখনোই ভালো থাকবে না, আর সেটার কারণ আপনি। ইজ দ্যাট ক্লিয়ার? আমি অনেক বেশি টায়ার্ড, এখন একটু ঘুমাবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল। আরে না, মাত্র আসলাম ঢাকায়। আজকে আর বাইরে হবো না রে। ছুটিও শেষ। কাল থেকে অফিস করতে হবে। আরে দাঁড়, বাদ দে তো, কিসের বিয়ে? কোত্থেকে যে কি শুনি সেসব কথা আল্লাহ জানে। আচ্ছা দোস্ত, সামনাসামনি কথা বলবো না তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বাই। আপনার চা। এই 1 মিনিট, এসব কি কি এসব? আমি বলেছি না আমার ঘর গোছগাছ থাকবে না? এসব কে করতে বলেছে আপনাকে? মানে আসার সাথে সাথে নিজের মন মর্জি চালানো শুরু হয়ে গেছে নাকি? আমাকে কেউ কিছু করতে বলেনি। আপনার অগোছালো ঘর পছন্দ, আমার গোছগাছ, তাই আমি আমার মতো গোছগাছ করব, আপনি আপনার মতো এলোমেলো করে নিয়ে। শোনেন, আমার সাথে কিন্তু এসব চলবে না, হ্যাঁ? আর এই চা চা করে এনেছেন কেন? আমি বলেছি, আমি চেয়েছি আপনার কাছে চা। ঘুম থেকে উঠে আপনার ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস, সেটা আমি জানি। আপনার বাসায় কফি নেই তাই চা করে এনেছি। না না, লিসেন টু মি। এসব সংসার নাটকটা আমার একদম পোষায় না, ঠিক আছে? আমার চা কফি যা কিছু লাগবে সেসবের জন্য বুয়া আছে, অন্য কাউকে এসব করতে হবে না। বুয়া কোথায়? বুয়া, এই বুয়া। বুয়াকে না করে দিয়েছি। হোয়াট? আপনার সাহস কি করে হলো আমাকে না জানিয়ে বাসার কোনো সিদ্ধান্ত নেবার?
আপনিও আমাকে না জানিয়ে অনেক কিছু করেছেন। এই বিয়ে যে আপনি করতে চান না সেটা আমাকে জানিয়েছেন একবারও? আমাকে না জানিয়ে যদি আমার জীবন সম্পর্কে এত বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন, তাহলে আমিও আপনার বাসা সম্পর্কে এমন ছোটোখাটো সিদ্ধান্ত নিতেই পারি। আর তাছাড়া আপনি তো এই বিয়ে মানেন না, তার মানে আমাকেও মানেন না। তাই অন্য একটা লোকের বাড়িতে বসে বসে খেতে আমার ভালো লাগবে না, সেজন্য বুয়াকে না করে দিয়েছি। বুয়াকে যে টাকাটা দিতেন সেটার বিনিময়ে আমি এখানে থাকবো আর খাবো। ফেয়ার এনাফ। আরে এই এই কোথায় যাচ্ছেন? কি যন্ত্রণায় পড়লাম রে বাবা, আমার ইংলিশও বলে। এদিকে নিয়ে আমি ভালো বিপদে পড়বো দেখছি। এইসব কি? ডাল, আলু ভর্তা আর ডিম ভাজি। আমি এখন এসব খাবো? বাসায় কোনো বাজার ছিল না, আর আমি বাজার চিনিও না। নিচে একটা মুদি দোকান আছে, সেখান থেকে এগুলোই পেয়েছি। ইউ নো হোয়াট, একদিনে আমাকে যথেষ্ট বিরক্ত করেছেন আপনি। ও, আপনার ক্ষুধা পায়নি? ঠিক আছে, খাওয়ার দরকার নেই। আরে আরে খাবার কোথায় নিয়ে যাচ্ছেন? আমি নিজে আগ বাড়িয়ে সব করেছি, আমিই খাচ্ছি, আপনার খাওয়ার কোনো দরকার নেই। আরে আর যদি খেতেই চান তাহলে কাল থেকে বাজার করে নিয়ে আসবেন। আমি কোনোদিন বাজার টাজার করতে যাই না, আমার বাসার বাজার আমার বুয়া করে। ও আচ্ছা, ইনডিরেক্টলি বলতে চাইছেন যেহেতু বুয়ার সব কাজ আমি করছি তাই বাজারটাও আমাকে করতে হবে, তাই তো? ঠিক আছে, বুয়া নিশ্চয়ই নিজের টাকা দিয়ে বাজার করতো না, কাল থেকে বাজারের টাকা রেখে যাবেন। ও হ্যাঁ, আজকে দোকানে মোট 200 টাকা বিল হয়েছে, কালকের টাকার সাথে সেটাও রেখে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন খাবারটা একটু রেখে যান। আমি বাইরে থেকে অর্ডার করে নিতাম, কিন্তু এত রাতে অর্ডার প্লেস করা সম্ভব হচ্ছে না অ্যাকচুয়ালি। কথাটা না বললেও খাবারটা রেখেই যেতাম। আমার গ্রামের কৃষক বাবা মা অন্তত মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি সবসময় সোজাসাপটা কথা বলি। আমি আশা করব আপনিও কিছু বলতে চাইলে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসাপটা করে বলবেন। কি হলোটা কি? সকালবেলা দরজায় ধাক্কা ধাক্কি শুরু করেছেন কেন? আপনার রুমে এতক্ষণ ধরে অ্যালার্ম বাজছিল, তাই ডাকতে এসেছি। কিসের কিসের অ্যালার্ম? কালকে ফোনে বলতে শুনলাম আজ আপনার অফিস আছে। আরে ধ্যাত্তের সব অফিস অফিস ও শিট, অফিস এত লেট হয়ে গেছে। এতদিন ছুটির পর প্রথম অফিস, তাও লেট। চাকরিটা আর যাবে আমার। দেখি দেখি, শোনেন শোনেন, আপনার জন্য কি আমি আরো 1 ঘন্টা লেট করে অফিসে যাব? আমার জন্য লেট হবে কেন? আমি নাস্তা রেডি করছিলাম। আমি কোনো রকম নাস্তা টাস্তা খাই না, বোঝা গেছে? এখন দয়া করে দরজাটা লাগান। আর হ্যাঁ, অচেনা কেউ এলে দরজা খোলার কোনো প্রয়োজন নেই। আরে না খেয়ে যাচ্ছেন যে, শুনেন। সৈকত ঢাকায় একটা ফার্ম হাউসে চাকরি করে, বেশ ভালো চাকরি। পড়াশোনাও করেছে খুব স্বনামধন্য একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, দেখতেও বেশ ভালো। সৈকতের বাবা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড হয়ে গ্রামে নিজের বাড়িতে থাকছেন। সৈকত ঢাকায় তাদের নিজেদের ফ্ল্যাটে থাকতো। ইউনিভার্সিটিতে একটা মেয়ের সঙ্গে প্রেম হয়ে যায় সৈকতের, কিন্তু সেই প্রেম সৈকতকে ধ্বংসের দিকেই ঠেলে দেয়। সৈকতকে নয়, সৈকতের ঐশ্বর্যকে ভালোবেসেছিল মনীষা। কারণে অকারণে সৈকতের কাছ থেকে টাকা পয়সা নিত। সৈকতের পরিবার বুঝতে পেরে সৈকতকে একরকম জোর করে বিয়ে দেয় লক্ষ্মীর সাথে। লক্ষ্মী ওদের গ্রামেরই মেয়ে, নাম দিয়েই লক্ষ্মীকে বিশ্লেষণ করা যায়। একেবারে লক্ষ্মী প্রতিমা। একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো লক্ষ্মী। হঠাৎ বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে হয় লক্ষ্মীকে। অনার্স শেষ করা হয় না তার, নিজেদের গ্রামের স্কুলেই মাস্টারি করতো সে। এরপর সৈকতের সাথে বিয়ে হয় লক্ষ্মীর। সৈকতের ব্যাপারে কিছুই জানতো না লক্ষ্মী। তো ভালো ঘর থেকে সম্বন্ধ আসায় বিনা প্রশ্নোত্তরে লক্ষ্মীকে বিয়ে দিয়ে দেয় তার মা। ঢাকায় এসে লক্ষ্মী আবিষ্কার করে সৈকত কখনোই এই বিয়ে করতে চায়নি, তবুও সংসার আঁকড়ে ধরার একটা অদ্ভুত শক্তি আছে লক্ষ্মীর। তাই সৈকতের এত অবহেলার পরেও লক্ষ্মী সংসারেই থাকার সিদ্ধান্ত নেয়। হ্যালো, জি আমি বলছি। আমিই বলছি, বলেন কি ব্যাপার? না মানে আমি একটু বিপদে পড়েছি। মানে? না মানে বাজার করার জন্য নেমেছিলাম নিচে, কিন্তু এখন আর বাসা খুঁজে পাচ্ছি না। মানে কি এসবের? আচ্ছা, আমার জীবনে প্রবলেম বাড়ানো ছাড়া কি আপনার কোনো 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 কাজ নেই?
না মানে আমাকে এক্সাক্ট ঠিকানাটা বললে আমি কাউকে জিজ্ঞেস করে চলে যেতে পারবো। এটা না ঢাকা শহর, হ্যাঁ, আপনার গ্রামের বাড়ি না। যা করেছেন অনেক করেছেন, এখন আর কিচ্ছু করতে হবে না। দয়া করে কোন জায়গায় আছেন সেটা একটু আমাকে বলেন। আমি তো চিনতে পারছি না ঠিক মতো। গুগল ম্যাপ ইউজ করতে জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে সেখানে একটু দেখে লোকেশনটা আমাকে কাইন্ডলি বলেন। না মানে আমার কাছে তো কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। আমি না পাগল হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আশেপাশে কোনো বড় দোকান বা শোরুম আছে? জি একটা স্কুল আছে, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আর কোথাও না গিয়ে একটু স্কুলটার সামনে দাঁড়ান, আমি দেখছি। জি। হ্যালো। হ্যাঁ বল, কিরে তোর কি খবর? কোনো খোঁজ খবর নাই? আর একটু ঝামেলা আছে রে মামা। সেটা তো তুই সব সময় থাকিস। কি হয়েছে বল? মনীষার সাথে আবার ঝগড়া করেছিস আরে নাকি? না, ওই সব কিছু না। আমার একটা হেল্প দরকার বন্ধু। তুই কি বাসায়? হ্যাঁ বাসায় তো আছি, বল। আচ্ছা শোন, আমাদের যে মেইন রোডে যে কিন্ডারগার্টেনটা আছে না? হ্যাঁ ওই কি যেন নাম, সানফ্লাওয়ার। এক্স্যাক্টলি, ওখানে একটু যা তো, খুব দ্রুত, 5 মিনিটের মধ্যে। কেন, কি হয়েছে বলবি তো? দেয়ার ইজ আ গার্ল, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে একটু আমার বাসায় দিয়ে আয়। মেয়ে? কোন মেয়ে? বাসায় কেন দোস? দেখতে পারা, আমি তোরে পরে সব বলবো। এখন তুই যা আগে, ওকে নিয়ে আমার বাসায় দিয়ে আয়। আমি খুব জরুরি একটা মিটিংয়ে আছি রে, মিটিংটা শেষ করেই আমি বের হবো। আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারতেছি না। তোর কিছু বুঝতে হবে না রে বাপ, তোকে যা করতে বলছি কর। আমি এখন রাখি। আর শোন, আমি চিনবো কিভাবে? আরে গিয়ে দেখ, স্কুলের গেটের সামনেই আছে, লম্বা চুল, শাড়ি টাড়ি পরা, হাতে বাজারের ব্যাগ আছে একটা, নাম হচ্ছে লক্ষ্মী। যা এখনই প্লিজ। লক্ষ্মী না তুই? যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি কিন্তু। এই যে শুনুন, জি। আপনার নাম কি লক্ষ্মী? হ্যাঁ কিন্তু আপনি আমি আপন। কার আপন? মানে আমি সৈকতের বন্ধু, আমার নাম আপন। সৈকত আমাকে আসতে বলেছে। ও আচ্ছা। চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। জি। আসুন না, ভেতরে আসুন। ইয়ে মানে আমরা মনে হয় ভুল কোনো বাড়িতে চলে এসেছি। মানে? মানে এটাই সৈকতের বাসা? জি। আরে বাবা, এ তো দেখছি পুরো বাসার চেহারাই পাল্টে গেছে। বুঝলাম না, সৈকত কি আমাকে না জানিয়ে বিয়ে শাদী করে ফেলেছে নাকি? জি। না না, কিছু না। আসুন ভেতরে আসুন। হ্যাঁ নেন চা খান। থ্যাঙ্কস। আমার জন্য আপনাকে এত ঝামেলা পোহাতে হলো। আসলে আমি এখানে কিছু চিনি না তো, বাজার করতে গিয়ে কোন গলি দিয়ে কোথায় যে চলে গেলাম নিজেই বুঝতে পারলাম না। আরে না না, কোনো সমস্যা নেই। সৈকত আমার খুবই ভালো বন্ধু, ওর জন্য তো জানও প্রস্তুত। কিন্তু আপনি মানে কিছু মনে করবেন না, আপনি কি ওর কোনো রিলেটিভ? মানে আমি ওর ওয়াইফ। আরে কি হলো? পানি নিন। বিয়ে? সৈকত বিয়ে করে ফেলেছে? কবে, কিভাবে, কোথায়? আমি কিছু জানি না কেন? এই মাসে। এই মাসেই? আমাকে একবারও জানালো না? না, বিয়েটা আসলে খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে তো। আর আপনি তো ওনার খুব কাছের বন্ধু বলেই মনে হচ্ছে, নিশ্চয়ই সব জানেন। উনি আসলে বিয়েটা নিজের ইচ্ছেই করেনি, তাই হয়তো কাউকে জানায়নি। ইয়ে হ্যাঁ, মানে আমরা তো সবাই ভেবেই নিয়েছিলাম সৈকত মনীষাকেই। ও আচ্ছা, তাহলে ওনার নাম মনীষা। ঘটনা আমি কিছু আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু বেশি কিছু জানতাম না। নামটা জেনে ভালো লাগলো। না মানে আমি খুবই দুঃখিত, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আসলে আমি কিছু বলিনি। না না, আমি কষ্ট পাইনি। ওনারা একসাথে পড়াশোনা করতেন এটা আমি জানতাম,
আসলে সৈকত মনীষাকে ভীষণ ভালোবাসে, মানে বাসতো আর কি। বাস তো বলছেন কেন, এখনো বাসে, আমি জানি। কিন্তু মনীষাকে আসলে আমরা কখনোই পছন্দ করতাম না। সৈকতের পরিবারও জানতো। আন্টি আঙ্কেলের সাথে আমার 2-3 বার কথা হয়েছে। আঙ্কেল আন্টিও ওকে পছন্দ করতো না। সংসার তো দুটো মানুষের হয়, ওরা যদি একে অপরকে ভালোবাসে তাহলে পরিবারের এরকম করা একদম উচিত হয়নি। আসলে সৈকত যদি আমাকে আগে একবার জানাতো তাহলে বিয়েতে আমি কখনো রাজি হতাম না। আমি সব কিছু জেনেছি বিয়ের পরে, কিন্তু ততক্ষণে আসলে অনেক দেরি হয়ে গেছে। যা হয়েছে খুব ভালো হয়েছে। আমরা কেউই চাইনি মনীষার সাথে ওর বিয়ে হোক। একটা কথা বলতে পারি ভাবি, সৈকত যাই করুক, মানুষটা কিন্তু খুব ভালো। মুখটা একটু শক্ত, কিন্তু ও মন থেকে কখনো কিচ্ছু বলে না। আরে আমার সাথে রেগে গিয়েই তো যাতা বলে, কিন্তু কখনোই সেসব কিছু মনে করি না। হয়তো ওকে বুঝতে আর একটু সময় লাগবে। এই বাড়ির চেহারা দেখে বুঝতে পারছি আপনি কেমন মানুষ। আর আমরা সবাই তো আছি। ভাবি, আজ কিন্তু চায়ের ওপর দিয়ে পার হয়ে গেল। আপনি কবে আমাকে দাওয়াত দিচ্ছেন সেটা বলেন। আজকে রাতেই চলে আসুন না, আপনার বন্ধু একটু পরেই ফিরবে। ঠিক আছে, এখন তাহলে আমি উঠছি। জি। হ্যালো, হ্যাঁ বল, কই তুই? আমি বাসায় আছি। তুই কই? এই তো দোস্ত, অফিস থেকে বের হলাম মাত্র, বাসার দিকে যাচ্ছি আর কি। ওকে, আমিও বের হচ্ছি তাহলে। বের হচ্ছিস? কোথায় যাবি? আজকে কোনো প্ল্যান রাখিস না প্লিজ। এতদিন ছুটির পর আজকে প্রথম অফিস ছিল তো, অনেক কাজ জমেছিল রে। ভাবি তোকে কিছু বলেনি? কে? আরে ভাবি, আজকে রাতে তোর বাসায় আমার দাওয়াত। কি সৌভাগ্য আমার, এমন বন্ধু জুটেছে কপালে, যার বাসায় দাওয়াত তাকেই জানাইতে হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, চলে আয় তাহলে, আমি প্রায় পৌঁছে গেছি। আচ্ছা, আর শোন, তোর সাথে আমার কিছু কথাও আছে। ঠিক আছে ঠিক আছে, তুই আয়। আপনি আপনকে আজকে আসতে বলেছেন? হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করেছেন? না, আসলে দুপুরে উনি এত বড় হেল্প করলো, আমার বাসায় তেমন কিছুই ছিল না, শুধু 1 কাপ চা খাইয়েছি। তাই ভাবলাম রাতে। একটু কম কম ভাবেন আপনি, ঠিক আছে? দেখেন, কথায় কথায় আমাকে অপমান করার কোনো কারণ নেই। আমি কিন্তু জোর করে আপনাকে বিয়ে করিনি, আপনার পরিবার করিয়েছে। আমি তো জানতামও না আপনি অন্য কাউকে। যাই হোক, আমাকে নিয়ে যদি আপনার এত সমস্যা থাকে তাহলে আপনি আমার পরিবারের সাথে কথা বলুন, আমি চলে যাব। আমার বন্ধু আসছে বাসায়, এই মুহূর্তে সব ফালতু বিষয় নিয়ে আমি কথা বলতে পারবো না। মুডটা খারাপ করতে যাচ্ছি না। কথা আপনি তুলেছেন, আমি না। দেখেন, আপন আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার জীবনের সবকিছু জানেও। ওকে না জানিয়ে বিয়ে করাতেও রাগ করে আছে। ওর সামনে কোনো রকম উদ্ভট আচরণ করার কোনো প্রয়োজন নেই। আপনার বন্ধু বলেছে সে রেগে আছে? আমার বন্ধুর সাথে আমার কি কথা হয় না হয় সেটারও কৈফিয়ত দিতে হবে এখন। আমি কৈফিয়ত চাচ্ছি না, আমি শুধু বলছি ওনার সাথে দুপুরে আমার কথা হয়েছে। আমার মনে হয় না উনি আপনার উপর রাগ করে আছেন। কথা হয়েছে মানে? কি কথা হয়েছে? আপন চলে এসেছে মনে হয়, এ ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলবো। আয় আয়, ভেতরে আয়। এই ভাবি কই? কতদিন পর তোর সাথে দেখা, কই আমার কথা ভালো মন্দ জিজ্ঞেস করবি তা না, মানুষকে নিয়ে পড়ে আছিস। মানুষ? মানুষ বলছিস কাকে? আর তোর সাথে তো আমার কোনো কথাই নেই। আমি তো এসেছি ভাবির জন্য। আচ্ছা, আগে ভেতরে চল, বস, একটু ঠান্ডা হ, তারপর বাকি কথা বলছি। সৈকত, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি বুঝতে পারছি তুই আমার উপর রেগে আছিস। আসলে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেছে, আমি বুঝেই উঠতে পারিনি। কারো সাথেই আমার কোনো যোগাযোগ ছিল না রে। আরে না, সেসব না। শোন, মানুষের জীবনে কত কিছুই তো হয়, কিন্তু যে সব কিছুর সাথে মানিয়ে নিতে পারে সেই জীবনে সুখী হয়। আমার জীবনে ওসব সুখ টুকের আর কোনো জায়গা নাই রে। এভরিথিং ইজ গন,
সবকিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে বল আমাকে, কি শেষ হয়ে গেছে? কিচ্ছু শেষ হয়নি, বরং যা কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে। কিন্তু এখন তুই একটা নিরপরাধ মানুষের সাথে যা করছিস সেটা খুব খারাপ করছিস। আমি কারোর সাথে কোনো খারাপ কিছু করছি না, যার নিয়তিতে যা লেখা ছিল তাই হচ্ছে। তুই তো জানিস এসব নিয়তিতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি মানুষ তার নিয়তি নিজেই লিখতে পারে। আর মনীষার জন্য তুই ভাবির সাথে এসব করছিস। আমি আগেও তোকে অনেকবার সাবধান করিনি মনীষার ব্যাপারে? তুই তো কখনো আমার কোনো কথা গায়েই লাগাসনি। তুই জানিস এই 1 মাসের মধ্যেই মনীষা আর একটা রিলেশনে ইনভলভ হয়ে গেছে। মানে? হ্যাঁ, চাইলে তুই খোঁজ খবর নিয়ে দেখ। সে তো এখনো ঠিকমতো জানে না পর্যন্ত যে তুই বিয়ে করেছিস। মাত্র কয়েকটা দিনের জন্য গ্যাপের কারণে যে আরেকটা সম্পর্কে জড়িয়ে যেতে পারে, তার জন্য তুই একটা নিষ্পাপ মানুষের সাথে এমন আচরণ করছিস। কি আচরণটা করছি আমি? আরে এসব কে বলেছে তোকে? ওই লক্ষ্মী মেয়েটা, তাই না? মানে এর মধ্যে আমার বন্ধু বান্ধবের কাছে আমার খারাপ বানানো শুরু হয়ে গেছে। শোন, আমরা কোনো মানুষের শুধু খারাপটা দেখতে চাইলে তার ভালো দিকগুলো কোনো দিনও আমাদের সামনে আসে না। আর ভালোটা দেখতে চাইলে তার হাজার দোষও আমাদের চোখে পড়ে না। তুই লক্ষ্মীর শুধু খারাপটা খুঁজে বের করার জন্য উঠে পড়ে লেগেছিস। লক্ষ্মী আমাকে কিচ্ছু বলেনি, বুঝতেও দেয়নি। কিন্তু সবকিছু তো আর বলতে হয় না সৈকত। অনেক কিছু চোখের সামনেই দেখা যায়। আসবো? আরে ভাবি, আসেন না। আসার পর থেকে তো আমি আপনাকেই খুঁজছিলাম। খাবার টেবিলে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, আসুন। হ্যাঁ, আজকে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া শুরু করব। এই চল। চল। ও ভাবি, খাবারের ঘ্রাণেই তো পেট ভরে যাচ্ছে। বসেন না। কিরে, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? বস। আমার মনে হচ্ছে কি জানিস, তুই আমার বাসায় দাওয়াতে এসেছিস। ভাবি, আপনিও বসেন না। না, আমি পরে খাবো। বাবা, একেবারে পাক্কা গৃহিণী। আমার মাকে দেখতাম কোনোদিন আমাদের সাথে খেতে বসতেন না, পরে খেতে বসতেন। থাক থাক থাক, আর না। এই, আমাকে সালাদটা একটু পাস করতো। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা হয়েছে তো, যথেষ্ট, তাই না? আমি কি গরু নাকি? দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। সৈকত, তোর বউয়ের রান্নার হাত আছে বলতে হবে। ভাবি, আমি কিন্তু প্রায় চলে আসবো। একদম চলে আসবেন। এই, আমাদের ওই সেন্টুর কি খবর রে? আরে সেন্টু তো আবার বিয়ে করছে। কি বলিস? এই নিয়ে 4টা হইলো। হ্যাঁ, ওর টার্গেট তো সেঞ্চুরি। ভাবি, আমাদের এক বন্ধু আছে, সনেট নাম। আমরা ওকে সেন্টু ডাকি। ওর জীবনের একমাত্র উদ্দেশ্য হলো বিয়ে করা। বাহ, খুব মহৎ উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে। দেখলি, ভাবিও সেন্টুরে নিয়ে মজা নেয়। ভাবি, একদিন নিয়ে আসবো ওকে। মানে দেখ, আমি বলছিলাম কি, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। অন্য সবার থেকে আমার কাছে তুই আলাদা, এটা কিন্তু তুই জানিস। জানি তো। what I mean to say is, এই বিষয়টা আমি আসলে আপাতত কাউকে জানাতে চাচ্ছি না, বুঝলি? তুই জানিস সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্লিজ বাইরে কাউকে এই ব্যাপারে কিছু বলিস না। কেন? বিয়ে করেছিস, কাউকে তো খুন করিসনি। এটা লুকানোর কি আছে? আর ওনার মতো এত চমৎকার মেয়ে তোকে বিয়ে করেছে, তোর তো প্রাউড ফিল করা উচিত। না, সেটা ঠিক আছে। আই জাস্ট নিড সাম টাইম। তোকে তো আলাদা করে বলার বা বোঝানোর কিছু নাই দোষ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি কাউকে বলবো না, তবে আমি একটা সাজেশন দিই। তুই দিবি সাজেশন? তাইলেই হয়েছে। আরে আগে শোনই না, আমি বলি কি, ভাবিকে নিয়ে তুই কোথাও একটু ঘুরে আয় কিছুদিন। খুব ভালো বুদ্ধি দিয়েছিস। মানে মানে সবে মাত্র 1 মাসের ছুটি কাটিয়ে এলাম, আবার অফিস থেকে ছুটি নিয়ে আমরা ঘুরতে যাই। মানে চাকরিটা খোয়ানোর একদম পারফেক্ট ক্লাসিক বুদ্ধি রে। শোন, আমার মতে তো বিয়ের জন্য সব অফিস আদালতে অন্তত 6 মাসের ছুটি বরাদ্দ করা উচিত। আরে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা অফিস করে কাটিয়ে দিলে এই জীবনের অর্থটা কি? যাই হোক,
অফিসে বলবি হানিমুনে যাচ্ছিস, ছুটি লাগবে। আরে তোর বসও তো জীবনে বিয়ে করেছে নাকি? হানিমুন? আচ্ছা কি উল্টাপাল্টা কথা বলছিস বলতো? আচ্ছা, ছুটি নেওয়ার জন্য যদি দিনের পর দিন ডায়রিয়া হয়েছে বলে মিথ্যা কথা বলতে পারিস, তাহলে একবার হানিমুনের কথা বলতে তোর সমস্যা হওয়ার কথা তো না। এই হাসছেন কেন আপনি? আপনি হাসছেন কেন? আহা, ভাবির কি দোষ? তোর অতীতের এইসব উদ্ভট আচরণের কথা শুনলে যে কারো হাসি পাবে। যাই হোক, একেবারে গলা পর্যন্ত খেয়েছি আজকে। আমি বেরোই এখন, একটু হাঁটাহাঁটি করে তারপর বাসায় যাব। ভাবি, আজ আমি উঠি। জি, আবার আসবেন। এত ফর্মালিটিসের দরকার নেই, আমি না বললেও আসবো। এই সৈকত, যাই। বাবাগ, আর শোন, ঘুরতে যাওয়ার ব্যাপারটা মাথায় রাখিস হ্যাঁ কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এখন তুই যা, বিদায় হ। ভাবি, আসি। জি। হ্যালো, হ্যাঁ মা, কেমন আছো মা? আমি ভালোই আছি। হ্যাঁ মা, এখানে সব কিছু ঠিক আছে। না না, সেসব নিয়ে তুমি একদম কিচ্ছু ভেবো না তো। হ্যাঁ মা, ও আমার খুব খেয়াল রাখে। না, ওর তো ছুটি নেই এখন, ছুটি পেলেই আমি আসবো। আচ্ছা এখন রাখি, ওর অফিসের সময় হয়ে যাচ্ছে তো। আচ্ছা মা, তুমি কিন্তু শরীরের খেয়াল রেখো, ঠিক আছে? আরে কি সমস্যাটা কি? সকাল সকাল এত উৎপাতের কারণটা কি শুনি? না মানে আপনার অফিসের সময় হয়ে যাচ্ছে তাই। আজকে আমার অফ ডে। এখন কি ছুটির দিনে আমি একটু শান্তি মতো ঘুমাতে পারবো না নাকি? আপনার অফ ডে? আমি তো সেটা জানি না। আমি সবকিছু জানাতে বাধ্য না। সরি, আপনার ঘুমের ডিস্টার্ব হলো। এখন একটু গিয়ে শান্তিতে ঘুমাতে পারি আমি, প্লিজ? সরি সরি, কখন যে আমার চোখ লেগে এসেছিল। আপনি কখন উঠেছেন? এই একটু আগে। নাস্তা টেবিলে দেয়া আছে, আমি এখনই গরম করে দিচ্ছি। না, দরকার পড়বে না, আমি অ্যাকচুয়ালি খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, সকালের জন্য মানে আই এম সরি, ঘুম থেকে উঠলে আমার মেজাজটা একটু অন্যরকম থাকে। ইটস ওকে। এক মিনিট, আমার একটা কথা বলার ছিল। বলেন। আপনি মানে আমার কথা সবার কাছে লুকোচ্ছেন, মানে ঢাক ঢোল পিটিয়ে বলার মতন কোনো ব্যাপার তো এটা নয়, অন্তত আমার কাছে না। আর তাছাড়া আমি তো বলেছি যে আমার আরো কিছু সময় প্রয়োজন। কিন্তু আমার মনে হয় কারণটা অন্য। মানে? আমার মনে হয় আপনি মনীষাকে নিয়ে এখনো ভাবছেন। মনীষা? আপনাকে মনীষার কথা কে বলেছে? আই থিঙ্ক আপন, তাই না? আমি এক্ষুনি ওকে কল করছি, জাস্ট ওয়েট। না না না, উনি আমাকে বলেছে ঠিকই, কিন্তু আমি আগে থেকেই সব জানতাম। বিয়ের পরে আপনার মা আমাকে সবকিছুই বলেছেন। আমি শুধু বলতে চাইছিলাম যদি আপনি মানে মনীষাকে। এই বিষয়ে আমি আপনাকে কিছু বলেছি কখনো? মানে একদিন সরি বলেছি আর এসে মাথার উপর চড়ে বসেছেন, রাইট? আপনি কিছু বলেননি তার মানে এই না যে আমার বলার কিছু নেই। আর এভাবে আমি এখানে থাকতে চাই না। ঠিক আছে, আমি টিকিট বুক করে দিচ্ছি, বাড়িতে চলে যান, আমার কোনো সমস্যা নেই। আমার আছে। বাড়িতে গিয়ে আমি সবাইকে কি বলবো, কেন এসেছি? বিয়ের পর একটা মেয়ের একা বাবার বাড়ি যাওয়ার অর্থ আপনি বুঝতে পারেন? ওকে ফাইন, আমাকে কি করতে হবে সেটা বলেন আপনি। আমি শুধু চাই আপনার মন যাচাই আপনি তাই করুন। আমার সাথে থাকা যদি আপনার পক্ষে অসম্ভব হয়ে যায়, তাহলে আপনি ফ্যামিলি সবার সাথে কথা বলেন। কিন্তু এইভাবে দোলাচালের মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখেন, যা কিছুই হয়েছে এতে আমাদের দুজনেরই কোনো দোষ নেই, তাই নিজেকে শুধু শুধু শাস্তি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি কি ডিভোর্স চাইছেন? না, ডিভোর্স আমি আপনাকে কোনোদিনও দেব না। তবে আপনাকে জোর করে সম্পর্কে আমি বাঁধতেও চাই না। আমি শুধু এতটুকু বলতে চাইছি যে আপনি স্বাধীন, যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। শুধু একটা রিকোয়েস্ট,
আমার মা ভীষণ কষ্ট পাবে। তাই যাই করবেন পরিবারের সাথে একটু আলাপ আলোচনা করেই করবেন। কুয়াশা। লক্ষ্মী হয়তো মুখে কিছু বলে না, কিন্তু এই কয়দিনে এত অবহেলার পরও সৈকতের প্রতি তার একটা অদ্ভুত মায়া জন্মেছে। মনীষার বিষয়টা লক্ষ্মীকে ভীষণ কষ্ট দেয়, কিন্তু লক্ষ্মী কাউকে কিছু বলতে পারে না। ভীষণ একাকিত্বের এই সময়ে আপন প্রায় বাসায় আসত। লক্ষ্মী একমাত্র আপনের সাথে সবকিছু মন খুলে বলতে পারত। আপন সৈকতের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু বন্ধুত্বের সকল সীমা পেরিয়ে আপনের মনে জন্মেছিল লক্ষ্মীর জন্য একটা অদ্ভুত ভালো লাগা। যে ভালো লাগা অপরাধ, কিন্তু ভালো লাগা বা ভালোবাসা পাপ, পুণ্য, অপরাধ মানে কোথায়? লক্ষ্মীকে কোনোদিন খুলে বলেনি আপন, বুঝতেও দেয়নি। সৈকতকেও সবসময় লক্ষ্মীর ব্যাপারে বোঝায় আপন, কিন্তু ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে চলে সে। ভালোবাসা যে কখন তাকে মানুষ থেকে ভয়ঙ্কর পিশাচে পরিণত করেছে তা সে নিজেও জানে না। আপনের বাবা মা থাকতো দেশের বাইরে, আপন একা এখানেই থাকে। আপন বাড়িটা বেশ অদ্ভুত। পুরো বাড়িতে কালো পর্দা টাঙানো, দিনের বেলাও আলো প্রবেশ করে না। সৈকত একবারই গিয়েছিল ওর বাড়িতে। বাড়িতে বিশাল দুটো কালো বেড়াল। কেমন যেন একটা অশুভ অনুভব হয়েছিল সৈকতের, কিন্তু এই ব্যাপারে আপনকে সে কিছুই বলতে পারেনি। যতবারই বলতে গেছে ততবারই আপনের চোখে অদ্ভুত কিছু একটা দেখেছিল সৈকত। একলা অন্ধকার বাড়িতে শয়তানের উপাসনায় লীন হয়ে থাকে আপন। বাইরের হাস্যোজ্জ্বল চেহারার পেছনে আপনের এই ভয়ঙ্কর রূপ কেউ আন্দাজও করেনি। সেই ভয়ঙ্কর উপাসনাকে কাজে লাগায় আপন লক্ষ্মীকে পাওয়ার জন্য। যতবারই সৈকতের বাড়িতে যেত কিছু না কিছু অশুভ ছায়া তার সাথে নিয়ে যেত। লক্ষ্মী সেসব বুঝতেও পারেনি। সেই সব পরিকল্পনাই ছিল সৈকতকে শেষ করে দেওয়ার জন্য। এদিকে সৈকত ধীরে ধীরে অতীতকে পেছনে ফেলে বর্তমানকে ভবিষ্যতের অবলম্বন করার কথা ভাবতে শুরু করে। আপনের কথা সৈকতের মনে পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে লক্ষ্মীকে নিয়ে কোথাও ঘুরে আসবে। হাওয়া বদলের সাথে সাথে হয়তো জীবনও বদলে যাবে। আরে আপন ভাই, আসেন না, ভেতরে আসেন। ভাবি, খুব ক্ষুধা লেগেছে। এই যা, আজকে তো আমি রান্নাই বসাইনি। কোনো সমস্যা নেই, আপনার হাতের রান্না খাওয়ার জন্য একটা দুপুর ক্ষুধা নিয়েই বসে থাকা যায়। আপনি বসেন, আমি এখনই রান্না চড়িয়ে দিচ্ছি। আচ্ছা, সৈকত দুপুরে লাঞ্চ করতে আসবে নাকি বাসায়? না, ও তো অফিসেই খেয়ে নেয়। ছেলেটা যে কবে সবকিছু বুঝবে, আপনি একটু ধৈর্য ধরবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক তো হতেই হবে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করেন। বলেন না। আপনি কি অন্য কিছু ভেবেছেন? অন্য কিছু মানে? না মানে, সৈকত যদি শেষ পর্যন্ত আপনাকে মেনে নাই নেয়, সেক্ষেত্রে কি কিছু করবেন বলে ভেবেছেন? না, অন্য কিছু ভাবার প্রয়োজন হবে না। আমি বিশ্বাস করে ও সবকিছু মেনে নেবে। আর জানেন তো, এই কয়দিনে ওর প্রতি ভয়ঙ্কর মায়া জন্মে গেছে আমার। তাই অন্য কিছু ভাবার কোনো প্রশ্নই আসে না। ও আচ্ছা, আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপন ভাই, হ্যাঁ হ্যাঁ। আপনি সৈকতের বেডরুমে কি করছেন? আর ম্যাট্রেসের নিচে কি রাখছেন? ইয়ে না মানে, আমি কিছু করছি না। সৈকতের কাছে আমার একটা দরকারি কাগজ ছিল, ওটাই খুঁজছিলাম। আমি ফোন করে জিজ্ঞেস করছি কই রেখেছে। কি কাগজ? আরে না না, তার কোনো দরকার নেই। মানে আমি বলছিলাম, অফিসে ও কাজে ব্যস্ত থাকে, শুধু শুধু ওকে ডিস্টার্ব করার দরকার নেই। আমি পরে ওর কাছ থেকে নিয়ে নেব। ঠিক আছে, খাবার রেডি হয়ে গেছে, আপনি আসুন।
ওকে, চলুন। কিছু বলবেন? না মানে আমি অফিস থেকে কিছুদিনের ছুটি নিলাম। কেন, কোথাও যাবেন? ওই ওই আপন বলছিল না কোথাও থেকে ঘুরে টুরে আসার কথা, তা আমি ভাবলাম যদি কোথাও থেকে। আচ্ছা, আপনি সব প্যাকিং করে নিন, আমরা কালকেই রওনা দেব। ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আপনার কোনো সাজেশন আছে? না, আচ্ছা, আপনার সমুদ্র ভালো লাগে নাকি পাহাড়? দুটোই। ঠিক আছে, তাহলে কক্সবাজার প্ল্যান করছি, সেখান থেকে চিটাগাং হয়ে তারপরে একবারে ফিরবো। জি, ঠিক আছে। সবকিছু নিয়ে নেওয়া হয়েছে তো, তাই না? কিছু বাদ পড়েনি তো? না না, কিচ্ছু ছাড়া পড়েনি। আচ্ছা, 5 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেবে বোধহয়। জি। বাসে খাওয়ার জন্য জুস আর চিপস নিয়েছি, আর কিছু নেব? না না, আর কিছু নিতে হবে না, এমনিতেও আমি বাসে কিছু খাই না। ঠিক আছে, তাহলে সময় হয়ে গেছে প্রায়, চলেন। জি। এই যে এইটা সিট, এই সিটে। আমি জানালার পাশে বসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। উফ, এই ড্রাইভারগুলো না এত রাফ ড্রাইভিং করে। হ্যাঁ, খুব জোরে চলছে বাস। আচ্ছা, বাড়িতে একবার ফোন করে জানানো দরকার না? আমি জানিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ছুটি তো 7 দিনের পেয়েছি, 7 দিন যথেষ্ট তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি যেবার গিয়েছিলাম 4 দিনে পুরোটা ঘুরে চলে এসেছিলাম। আপনি গিয়েছিলেন কই, আমাকে তো বলেননি। আপনি তো কখনো জানতেই চাননি। আমার ইউনিভার্সিটি থেকে আমরা ট্যুরে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও 2বার। দুর্ঘটনা খুব অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের জীবনে আসে। সৈকত লক্ষ্মীকে একটু একটু করে বুঝতে শুরু করেছিল। লক্ষ্মীও তাই। এই ট্যুরটা হয়তো তাদের জীবনে নতুন কোনো মোড় নিয়ে আসতো, কিন্তু একটা অ্যাক্সিডেন্টেই সব কিছু বদলে গেল। 1 সেকেন্ডের মধ্যে সব কিছু চোখের সামনে চুরমার হয়ে গেল। দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহতের সংখ্যা অনেক। ভাগ্যজোরে 7 জন বেঁচে গিয়েছিল। সেই 7 জনের মধ্যে লক্ষ্মী আর সৈকত ছিল। 2 জন গুরুতর অবস্থায় ছিল, বাকি 5 জন কোমায় চলে গিয়েছিল। সেই 5 জনের মধ্যে সৈকত আর লক্ষ্মী 2 জন। হাসপাতালের আইসিইউতে সেই 5 জনকে রাখা হয়েছে। 3 দিন পার হয়ে গেল। ডাক্তাররা অনেক চেষ্টা করেও কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারছে না। কিন্তু আইসিইউতে একটা অদ্ভুত ঘটনা ঘটল। 3 দিনে 3 জন ডাক্তার পরিবর্তন হয়েছে সেখানে। 1 রাতের বেশি কেউ সেখানে ডিউটি করতে চায় না। কোনো একটা অদ্ভুত কারণে 3 জন ডাক্তারই অসুস্থ হয়ে পড়ে। চতুর্থ দিন সেখানকার দায়িত্বে এলো ডক্টর শায়লা। দুপুরের পর থেকে শায়লার ডিউটি সেখানে। দুপুরে এসে সবার একটা রেগুলার চেক আপে গেল ডক্টর শায়লা। ধীরে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো। আর এই রাত শায়লার জীবনে কোন অন্ধকার বয়ে আনবে তা সে নিজেও জানে না। নার্স, সব কিছু ঠিক আছে তো, তাই না? আপনি যান, পাশের ওয়ার্ডের পেশেন্টদের কি অবস্থা একটু দেখে আসেন। বুঝতে পারছি না, কোনোরকম রেসপন্সই তো করছে না পেশেন্ট। হ্যালো, জি জি স্যার। না স্যার, কোনো ইমপ্রুভমেন্ট নেই। না, আমি চেষ্টা করছি, হোপিং ফর দ্য বেস্ট। না স্যার, সবার আইডেন্টিটি পাওয়া যায়নি এখনো। যাদের পাওয়া গেছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। জি জি স্যার। হ্যালো ডক্টর। কে কি কথা বলে? সদ্য মৃত লাশের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। না, আমি আমি ভুল দেখছি। কোমায় থাকা পেশেন্ট এভাবে কথা বলতে পারে না। রাত তো কেবল শুরু, দেখা হবে আরো অনেক অনেকবার। এসব এসব কি হচ্ছে?
নার্স? নার্স? কেউ আসবে না। কে আপনি? আমি এই যে 5 জন, জীবন আর মৃত্যুর একেবারে মাঝামাঝি আছে। আমি এদেরকে নিয়ে যেতে এসেছি আমার পৃথিবীতে। না, আমি সেটা হতে দেব না। আমাকে আটকে রাখার শক্তি কারো নেই। আছে, খারাপের ওপর ভালো সব সময় জয়ী হয়। রিয়েলি? লেটস সি। এখানে কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। ঘুমায় থাকা মানুষ দুজন কথা বলে যাচ্ছে, চোখ বন্ধ, শুধু ওদের মুখ নড়ছে। আর এদের শরীর তো কোনো রেসপন্স করছে না, মস্তিষ্কও না। তাহলে কথা বলছে কে? আমাকে আমাকে সিনিয়র ডক্টর কাউকে জানাতেই হবে। কেউ তোমার কথা বিশ্বাস করবে না। অতএব যা হচ্ছে শুধু দেখে যাও, আর না হলে যেভাবে ওদের শরীরে আমাকে দেখতে পাচ্ছ সেভাবে নিজের শরীরেও দেখতে পাবে। সেটা নিশ্চয়ই তুমি চাও না। কিন্তু আরে, কোথায় গেল? না, পেশেন্টের জীবন বাঁচানোর দায়িত্ব আমার। আমাকে কিছু করতে হবে। শায়লা, কে? তুমি যা কিছু দেখছো সব সত্যি, কোনো কিছুই কল্পনা না। এ কি? মর্গে লাশ হাঁটছে। তোমার সাথে কমিউনিকেট করার জন্য একটা শরীর দরকার ছিল। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু পেছনে তাকাও, দেখতে পাচ্ছ? এসব কি হচ্ছে? আমাকে কেউ কিছু বলবে প্লিজ। আর হাসপাতালের বাকি লোকজন কেউ নেই কেন? এখানে কাউকে পাবে না তুমি। সবাইকে ওর দুনিয়ায় নিয়ে যাবে, অন্ধকার দুনিয়ায়। সেই দুনিয়ার একেবারে তার প্রান্তে আছো তুমি। মানে? শুদ্ধ মৃত আত্মাদের ওর জগতে নিয়ে যায়। সেসব আত্মারা ওকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখে। তাহলে এখন এখন আমার সাথে যেতেই হবে। কোনো কিছু করার চেষ্টা করে কোনো লাভ নেই। No one can stop me. শুভরাত্রি। হাসপাতালের রাতটা শায়লার জীবনে এক অপার রহস্য নিয়ে এসেছে। সে চোখের সামনে যেসব দেখছে সেসব কিছু বিশ্বাস করতে চাইছে না, আবার বিশ্বাস না করেও থাকতে পারছে না। কোমায় থাকা 5 জনের মধ্যে একটা খারাপ কিছুর অস্বস্তি সে চোখের সামনে দেখতে পাচ্ছে। হুটহাট করে অর্ধমৃত সে মানুষগুলো ঠোঁট নড়ে উঠছে। আইসিইউর পরের লবিতেই ছিল মর্গ। চোখের সামনে এসব দেখে যখন নিজের অস্বস্তি নিয়ে প্রশ্ন উঠছিল শায়লার মনে, ঠিক তখনই মর্গ থেকে সাদা ফ্যাকাশে একটা লাশ হেঁটে আসতে দেখল সে। হয়তো বেশ কয়েকদিন আগের লাশ। পৌঁছতে শুরু করেছে। এমন বিভৎস দৃশ্য দেখার পর নিজেকে সামলানো কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না। হয়তো মেডিকেল সায়েন্সের সাথে এতটা বছর কাটানোর কারণেই নিজেকে একটু সামলে নিতে পেরেছিল শায়লা। লাশটা হাঁটতে হাঁটতে তার সামনে এসে দাঁড়ালো, তারপর কথা বলতে শুরু করল। কথা শুনে শায়লা বুঝতে পারলো এখানে যে ভালো আত্মাটি আছে সে শায়লার কাছে সাহায্য চাইছে। কোমায় থাকা 5 জনকে বাঁচাতে চায় সে। কিন্তু কিছু শোনার আগেই হঠাৎই সেই লাশের শরীরে খারাপ সেই আত্মাটা প্রবেশ করলো। শায়লা বুঝতে পারলো ভালো আত্মার চেয়ে খারাপ ওই আত্মার শক্তি অনেক বেশি। নিজেকে শক্ত করে নিল শায়লা। আজকের রাতটাকে সে তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং রাত হিসেবে নিল। ভালো আর খারাপ 2 আত্মার এই লড়াইতে ভালোকে জয়ী করতেই হবে। আমাকে
আমাকে এর একটা সমাধান করতেই হবে। আত্মার অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে আমি কোনোদিন বাড়াবাড়ি করিনি, কিন্তু নিজের চোখের সামনে যা কিছু দেখছি এসব তো আমি কিছুতেই ইগনোর করতে পারি না। আমি যতদূর বুঝতে পারছি একটা ভালো আত্মা আর একটা খারাপ আত্মার অস্তিত্ব, কিন্তু এরা কোত্থেকে এসেছে, কেনই বা এসেছে, আর আমি বা কি করতে পারি? আমি কিছুই বুঝতে পারছি না। 3 নম্বর বেডে পেশেন্টের অবস্থা হঠাৎ এমন খারাপ হলো কিভাবে? ডক্টর, কোনো ইঞ্জেকশনেই কাজ হবে না। ওই শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করছে। তাহলে এখন কি করব? খারাপ দিয়ে খারাপকে ধ্বংস করতে হয়। মানে স্যাক্রিফাইস। মানে কি? আমাকে মেরে ফেলতে হবে আপনার। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ওর সাথে লড়তে হলে আমাকে ওর জায়গায় যেতে হবে, কিন্তু আমি এই শরীরে বাধা পড়ে আছি। যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস চলবে এই শরীর থেকে বেশি দূরে আমি যেতে পারবো না। তাই আমাকে আমার শরীরের বলিদান দিতে হবে। না, এটা সম্ভব না। আমার কাজ জীবন বাঁচানো, মেরে ফেলা না। আমি এটা করতে পারবো না। দ্যাটস রাইট ডক্টর, ইউ ক্যানট। আপনি এটা করতেই পারেন না, কিন্তু আমি পারি। শায়লা, তোমাকে করতেই হবে। 4টা জীবন বাঁচানোর জন্য একটা স্যাক্রিফাইস করতেই হবে। নো 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 নো, 4টা নয়, 3টা। পেশেন্টের কোনো বিট নেই, পেশেন্ট ইজ ডেড। না, এটা আমি কি করলাম? আমি আগেই বলেছিলাম স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে। একমাত্র আমি পারি ওকে থামাতে, কিন্তু আমাকে তোমার মুক্ত করতে হবে। না না শায়লা, খবরদার, এরকম কিছু করবে না। কিচ্ছু না। আমি কিচ্ছু ভাবতে পারছি না। এসো এসো শায়লা, আমাকে মুক্ত করে দাও। এসো। না, মানুষের জীবন বাঁচানো তোমার কাজ, জীবন নেয়া নয় শায়লা। ইউ ক্যানট ডু দিস। তুমি এটা করতে পারো না। তুমি যা করছো জীবন বাঁচানোর জন্যই করছো। ওর কথায় বিভ্রান্ত হয়েও না। লিসেন টু মি। একজনের জীবন বাঁচাতে তুমি আরেকজনকে মারতে পারো না শায়লা। ইউ ক্যান ডু দ্যাট। না, আমি আর পারছি না। আমি আর পারছি না। মানুষের কাছে বিনা কখনোই বাঁচে না। তুইও বাঁচবি না। কুয়াশা। আমি কি করব এখন? কিছুই বুঝতে পারছি না। এতগুলো মানুষের জীবন এভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে। না, এখান থেকে চলে যাও। আগেই বলেছি, সদ্য মৃত লাশের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। আমি কোথাও যাব না। শায়লা, কি সে তো মাত্র মারা গেল। আমি তো তোমাকে আগেই বলেছি তোমার সাথে যোগাযোগের জন্য আমার একটা শরীর দরকার। আমি যা বলছি মন দিয়ে শোনো। আমাকে কোনোভাবে অল্প সময়ের জন্য হলেও এই শরীর থেকে মুক্ত করতেই হবে। আমাকে মারতে না চাইলে অন্য উপায় আছে। কি উপায়? আমাকে তোমার নিজের শরীরের ভেতরে নিতে হবে। আমার শরীরে? কিন্তু কিভাবে? আমি সব কিছু বলে দেবো তোমাকে, কিন্তু মনে রেখো একটু ভুল হয়ে গেলে আমার জায়গায় ও তোমার শরীরে ঢুকে যেতে পারে। আর একবার যদি ও তোমার শরীরে ঢুকে যায় সব কিছু শেষ হয়ে যাবে।
আমি পারবো। কাজটা করার সময় ও তোমাকে কিছুতেই করতে দেবে না, কিন্তু তোমাকে এক মনে করতে হবে ও যত কিছুই করুক তুমি ওর চোখের দিকে তাকাবে না। ঠিক আছে। ওই লাশটার পাশে শুয়ে পড়ো। লাশের পাশে? আমি? হ্যাঁ, যা বলছি তাড়াতাড়ি করো। আর শোনো, শুয়ে চোখ বন্ধ করে এক নাগাড়ে ওই লেখাটা পড়তে থাকবে। দেখতে পাচ্ছ সিলিংয়ে? হ্যাঁ, পাচ্ছি। অন্য কোনো দিকে তাকাবে না। আচ্ছা। শায়লা, আমাদের ওদেরকে বাঁচাতেই হবে, কারণ ওদের মাঝে সৈকত আছে। একমাত্র তুমিই পারো আমাকে সাহায্য করতে। আমি তোমাকে সাহায্য করব। আসো, শুয়ে পড়ো। ভয় পেও না শায়লা, তুমি যাও। আচ্ছা। লাশের পাশে শুয়েও না শায়লা, ওটা মৃত লাশ। ওই লাশ উঠবে, উঠে বসবে তোমার পাশে। তারপর না শায়লা, না না, এখানে এসো না। বড় শায়লা, তুমি পড়তে শুরু করো। পড়ছি। আসতে পারি ডাক্তার? হ্যাঁ। আপনি আপনি ঠিক আছেন ডাক্তার? আপনি কে? আপনি? বলছি, আগে আপনি আসুন। আর এখানে এই লাশের পাশে শুয়ে আপনি কি করছেন? আপনি এখানে এলেন কি করে? এখানে রাত থেকে আমি কাউকে দেখিনি। ওয়ার্ড বয়, নার্স কেউ নেই। আমি সবাইকে অনেক খুঁজেছিলাম। কেউ আসতে না পারলেও আমি পারবো। মানে? আপনি আগে শান্ত হন, আমি সব বলছি। আসুন আমার সাথে। এই নিন পানি। আমি জানি আপনার সাথে এখানে কি কি হয়েছে। মানে কে আপনি? আমার নাম আপন। আমি আপনার ওই 4 নম্বর বেডের পেশেন্ট, মানে সৈকতের বন্ধু। আপনি ওনাকে চেনেন? মানে আমরা তো এখনো ওনার আইডেন্টিটি খুঁজে বের করতে পারিনি। তাহলে আপনি কিভাবে? আমাকে এখানে যে এনেছে তাকে আপনি দেখেছেন অনেকবার। আর শুধু সৈকতই না, 5 নম্বর বেডের যে পেশেন্ট, ওর নাম লক্ষ্মী, ও সৈকতেরই স্ত্রী। আমি ওদের দুজনকেই চিনি। আমি কিছুই বুঝতে পারছি না। আমি সব কিছু বলছি। যে ভয়ঙ্কর আত্মা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমার জন্যই সে এখানে এসেছে। মানে? সৈকত আর লক্ষ্মীর বিয়ে হয়েছে সব মিলিয়ে 2 মাস। সৈকত আসলে মনীষা নামে একজনকে ভালোবাসত, কিন্তু সৈকতের পরিবার একরকম জোর করেই লক্ষ্মীর সাথে সৈকতকে বিয়ে দেয়। সৈকত লক্ষ্মীকে কিছুতেই মেনে নিতে পারছিল না। সৈকত আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি প্রায়ই ওদের বাসায় যেতাম। ধীরে ধীরে লক্ষ্মীর সাথেও আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। লক্ষ্মীর মনে কখনোই কিছু ছিল না, ও আমাকে সৈকতের বন্ধুই মনে করেছে সবসময়। কিন্তু জানি না আমার কি যেন হয়ে গিয়েছিল। আমি লক্ষ্মীকে আমার বন্ধুর ওয়াইফ ভাবতে পারছিলাম না। ওকে ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু সৈকত আমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত। আমি আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। কি করলেন আপনি? আমি অন্ধকারের সাধক। অন্ধকার জগতের সাধনা করে সেখানকার বাসিন্দাদের সাথে যোগাযোগ করে আমি আমার জীবনের অনেকটা সময় পার করেছি। সেই অন্ধকার জগৎকেই আমি কাজে লাগাই। ওদের বাড়িতে আমি যখনই যেতাম, সাথে করে আমি ছায়াদের নিয়ে যেতাম সৈকতকে শেষ করে দেওয়ার জন্য। কারণ সৈকতকে শেষ করতে পারলেই আমার পথ পরিষ্কার। আপনার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে ভালো বন্ধুর সাথে আপনি এটা করতে পারলেন? কথায় বলে না, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আমিও অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিল।
আসলে আমি মাঝে মাঝে সৈকতকে বলতাম যে লক্ষ্মীকে নিয়ে কোথা থেকে ঘুরে আয়, কিন্তু হুট করে যে ও প্ল্যান করে ফেলবে এটা আসলে আমি বুঝতে পারিনি। এরপর ওরা কক্সবাজারে যখন রওনা হয় এবং বাস অ্যাক্সিডেন্ট হয়, তাই তো? কিন্তু তারপরে এসব যে খারাপ আত্মাকে আমি সৈকতকে শেষ করার জন্য ব্যবহার করেছিলাম, সৈকতের ভেতরে সেটা অলরেডি ঢুকে গিয়েছিল। সৈকত যখন কোমায় চলে যায়, সেই আত্মা শরীর থেকে আত্মাদের আলাদা করে ওই অন্ধকার জগতে নিয়ে যায়, আর তাতে ওর শক্তি আরো বেড়ে যায়। সেজন্যই 1 নম্বর বেডের পেশেন্ট। হ্যাঁ, এভাবে করে এখানকার কোমায় এই 5 জনকেই ও নিজের সাথে করে নিয়ে যেতে চায়। যেদিন অ্যাক্সিডেন্টটা হয় আমি সেদিনই সবকিছু বুঝতে পারি। আমি আসলে এই কয়দিন অনেক চেষ্টা করেছি, কিন্তু সবকিছু এখন আমার হাতের বাইরে চলে গেছে। ও এতই শক্তিশালী হয়ে গেছে যে আমি আর ওকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু এখানে আমি আরেকজনকে দেখেছি যে সবাইকে বাঁচাতে চায়। হ্যাঁ, আমি সেটাও জানি। যেখানে খারাপ থাকবে সেখানে ভালোও থাকবে। লক্ষ্মীর ভেতরে হয়তো ওর নিজের অজান্তেই কোনো শুভ আত্মার এক্সিস্টেন্স ছিল, অথবা হয়তো সৈকতের প্রতি ওর ভালোবাসা ওকে এত শক্তিশালী করতে পেরেছে যে ও নিজের আত্মাকে নিজের শরীর থেকে আলাদা করতে পেরেছে। কিন্তু সেই আত্মার একার পক্ষে ওই পিশাচকে ধ্বংস করা সম্ভব না। তাই বারবার ও আপনার কাছে সাহায্য চেয়েছে। কিন্তু এখন এখন আমরা কি করব? এই লাশের অসহ্য গন্ধ আমার আর ভালো লাগছে না। বলছি, কিচ্ছু করার নেই। আস্তে 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 আস্তে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে ধ্বংস করতে না পারলেও অন্তত আমি যতক্ষণ আছি ততক্ষণ ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তাই তাহলে এখন কি হবে ডক্টর? আপন ওর শরীর এখন আমার হাতে। শায়লা, আপনি আপনি ওর কোনো কথা শুনবেন না। আপনি এটা ধরেন। কোনো লাভ নেই, আমার কথা তো শুনতেই হবে। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি চাইলে এখনই এখান থেকে চলে যেতে পারো। না শায়লা, আপনি এটা করতে পারেন না। আপনি সবকিছু ছেড়ে এখন যেতে পারেন না। আপনি আপনি লক্ষ্মীর কাছে যান। ও ভালোই পারে খারাপকে শেষ করতে। যান যান। হ্যাঁ, আমি আমি যাচ্ছি। না, যেও না। আপনি যান। আমি ওকে এখানে আমার শরীরে আটকে রাখছি। যান। আপনার হাতে যতক্ষণ ওই লকেটটা আছে ততক্ষণ আপনার কোনো ক্ষতি হবে না। আপনি 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 যান। এই শরীরে থেকে আমি কিছুই করতে পারবো না। আমার আরেকটা শরীর দরকার, আর তাই আমার তোমার সাহায্য দরকার। আমার শরীর? আমি তোমার শরীরে ঢুকে সব কিছু শেষ করব। কিন্তু একবার সব কিছু শেষ হয়ে গেলে আমি আবার নিজের শরীরে ফিরে আসবো। লক্ষ্মীর কিচ্ছু হবে না। ঠিক আছে। তোর সময় ফুরিয়ে এসেছে। আমার সময়, আমার সময় অনন্ত। খারাপ কখনো অনন্ত হয় না। কি করছিস? না না,
শাইলা, শাইলা আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। আমাদের আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ওই পিশাচকে লক্ষ্মীর শরীরে লক্ষ্মী আটকে রেখেছে। আমাদের এক্ষুনি ওই শরীরটা শেষ করে দিতে হবে। কি বলছেন আপনি? তাহলে লক্ষ্মী? লক্ষ্মী লক্ষ্মী নিজের শরীরকে স্যাক্রিফাইস করে দিয়েছে সৈকতের জন্য। এখন যদি ওর শরীরটা শেষ নাও করে দেওয়া হয়, তবুও লক্ষ্মী আর কখনো ফিরবে না। ও ও জেনে শুনে সবকিছু করেছে। লক্ষ্মী? তাড়াতাড়ি করুন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। তাড়াতাড়ি চলেন। লক্ষ্মী নিজের শরীরের মধ্যে সেই পিশাচকে বন্দি করে তার সাথে সেই অন্ধকার জগতে চলে যায়, নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। খারাপকে ধ্বংস করতে ভালো সবসময় অনেক বড় কিছু স্যাক্রিফাইস করতে হয়। সেই রাতটা শায়লা তার জীবনে কোনোদিন ভুলতে পারবে না। ভোরের আলো আসার সাথে সবকিছু আবার স্বাভাবিক মনে হলো শায়লা। একবারের জন্য সে ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখছিল এতক্ষণ, কিন্তু আইসিইউ এর সেই ওয়ার্ডে গিয়ে যখন দেখল লক্ষ্মীর নিথর দেহ, তখন সে বুঝতে পারল জীবন মাঝে মাঝে দুঃসময়ের চেয়েও ভয়ঙ্কর। সৈকত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আপনের মুখে সে সবকিছুই শুনেছে। আপনকে সে কোনোদিনও মাফ করতে পারবে না, নিজেকেও হয়তো কোনোদিন ক্ষমা করতে পারবে না। সৈকত যে মানুষটাকে শুধুমাত্র অবহেলায় করেছে, সেই মানুষটা তার জন্য এত বড় স্যাক্রিফাইস করে চলে গেল। আর এদিকে শায়লা ধীরে ধীরে সেই রাতটাকে ভুলে যাওয়ার চেষ্টা করল। কিন্তু হঠাৎ একদিন সে ফোন করলো তার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে। ফোন করে সে বলল সে মর্গে বদলি নিতে চায়। কিন্তু চেয়ারম্যান বুঝতে পারছিল না ওর মতো এত ট্যালেন্টেড একজন ডাক্তার মর্গে কেন বদলি নিতে চাইবে। অনেক জোরাজুরি করার পর শায়লা বলে উঠল, সদ্য মৃত লাশের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। তাহলে কি সেদিন রাতে লড়াই করতে করতে শায়লার নিজের অজান্তেই কোনোভাবে শায়লার ভিতরে এমন কিছু প্রবেশ করেছে যে শায়লাকে টেনে নিয়ে যাবে অন্ধকার জগতে?